পড়াশোনা এবং পরিবারের নানা ঝামেলার কারণে। তাই মেইলে করে ঘটনা পাঠালাম। ভাই, আমি যে ঘটনাটা বলবো তা আজ থেকে ঠিক 1 বছর আগে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং তা 2012 সাল লাস্টের দিকে। ঘটনার শুরু আমার দাদু বাড়িতে। আমার দাদুর বাড়ি কুমিল্লার চান্দিনার তুলাগাঁও নামক গ্রামে। ছোটবেলা থেকে আমার দাদু বাড়ি সম্পর্কে অনেক প্যারানরমাল ঘটনা আমার আব্বুর কাছ থেকে শুনতাম। মজা এবং ভয় দুটোই লাগতো। বলে রাখা ভালো, আমার বড় হয়ে ওঠার শহরে আমরা প্রায় 2 বছর পর দাদু বাড়ি বেড়াতে গেলাম। দাদু বাড়িতে যাবার পর আমার দাদু প্রথম দিনেই আমাকে আমাদের বাড়ির পেছনে পুকুরের পাড়ে একা একা যেতে মানা করেন। কিন্তু একদিন আমি আমার বন্ধুর সাথে ফোনে কথা বলতে বলতে পুকুর পাড়ে শিমুল গাছের নিচে চলে আসি। তখন শিমুল গাছ থেকে কিছু কাক ডাকাডাকি করছিল। তখন বিরক্ত হয়ে মাটি থেকে কিছু ঢিল ছুঁড়ে মারি তাদের দিকে। তখনও ধারণা করতে পারিনি যে কি বড় ভুল কাজটাই না করলাম। হঠাৎ তখন আমার মনে কেন জানি ভয় লাগলো এবং আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। সেই দিন রাতে আমি আমার ছোট ভাই একসাথে ঘুমাই এবং সেই রাতে ভালোই ঠান্ডা পড়েছিল, কিন্তু কেন জানি আমার অনেক গরম লাগছিল। আমি তাড়াতাড়ি করে ফ্যান লাগাই, কিন্তু ফ্যান লাগানোর সাথে সাথে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে আমার সাথে রাগ করা শুরু করে। সে বলে, তুই ফ্যান লাগালা কেন? আজকে তো অনেক ঠান্ডা। তাই তার কথা চিন্তা করে ফ্যান অফ করে 11টার দিকে ঘুমিয়ে যাই। রাতের স্বপ্নে দেখি কিছু কাক অনেক চেঁচামেচি করছে এবং আমার দিকে চেঁচামেচি করে উড়ে আসছে। আর শিমুল গাছের নিচে দাঁড়িয়ে এক বিভৎস চেহারার বৃদ্ধা আমাকে বলছে, কাজটা তুই ভালো করলি না। তারপর থেকে এই একই স্বপ্ন প্রতিদিন দেখতে থাকি। বলে রাখা ভালো, আমি এর আগে কখনো প্যারানরমাল ঘটনার শিকার হইনি। কাকের এইরকম অদ্ভুত স্বপ্ন দেখার জন্য আমি আব্বু আম্মুকে আমার পড়াশোনার কথা বলে 10 দিনের জায়গায় 5 দিন থেকে শহরে চলে আসলাম। ভেবেছিলাম শহরে আসলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আর আমার নিজের ওপর খুব রাগ হতে থাকে, এই ভেবে যে কি দরকার ছিল ঢিল মারার। কিন্তু শহরে এসে শুরু হয় আসল বিপত্তি, আর ঘটতে থাকে অনেক অশরীরী ঘটনা। শহরে আসার 2 দিন পর আমি আমার রুমে এক রাতে খাটে কম্বলের নিচে শুয়ে মোবাইলে গেম খেলছি। তখন রাত 12টার মতো বাজে, আর আমার কাছে হঠাৎ মনে হলো আমার দরজায় কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। কিন্তু প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় আমি ভুল শুনছি, কিন্তু কিছুক্ষণ পর আমার নখ দিয়ে আঁচড়ের শব্দ শুনতে পাই এবং আগের থেকে অনেক স্পষ্ট। তখন ভয় লাগতে থাকে, কারণ এটা আমার বাসার কেউ করবে না, কারণ তারা কখনো আমার সাথে এরকম দুষ্টুমি করে না। কিন্তু কিছুক্ষণ পর শব্দ বন্ধ থাকার পর আমার নখ দিয়ে আঁচড়ের শব্দ শুনতে পাই। এইবার সাহস করে উঠে পড়লাম দরজা খুলে দেখার জন্য কে শব্দ করে। আমার হাত পা সব ভয়ে কাঁপতে থাকে, তাও দরজা খুলি। দরজা খোলার সাথে সাথে কিছু বুঝে ওঠার আগেই আমার সামনে থেকে বিদ্যুৎ বেগে কি যেন চলে গেল। তখন ভয়ে তাড়াতাড়ি করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি। আর একদিন রাতের বেলায় আমি আমার রুমের দরজা ভালো করে লাগিয়ে দেই এবং অ্যাটাচ বাথরুমের লাইট বন্ধ করে শুয়ে পড়ি। রাতে হঠাৎ আমার ঘুম ভাঙে এবং আমি যখন আমার বাথরুমের দিকে তাকাই, তখন যা দেখি আমি কল্পনাও করতে পারিনি। দেখি একজন বৃদ্ধা মতো অবয়বের কি যেন একটা বের হয়ে গেল। আমি কে বলতেই তা আমার দিকে না তাকিয়ে অদৃশ্য হয়ে গেল। তারপর দিন সকালে আমার চোখ খুলতেই দেখি আম্মু কাঁদছে এবং আমাকে বলছে, বাবা কাল রাতে কি হয়েছিল? তখন আমি বলি, তোমরা রুমে ঢুকলে কিভাবে? তারা বলে, আমি নাকি রাতে আম্মু করে চিৎকার করতে থাকি। তারপর আব্বু নাকি দরজা ভেঙে রুমে ঢোকে এবং ঢুকে আমি অজ্ঞান হয়ে আছি এটা দেখতে পাই। তারপর তাদের কাছে জানতে পারি যে বাথরুমের লাইট নাকি অন ছিল। তাহলে আমার রুমে কে ঢুকলো এবং কিভাবে ঢুকলো? কারণ দরজা তো বন্ধ ছিল, লাইট তো আমি বন্ধ করে ঘুমাই, তাহলে কেই বা আমার বাথরুমের লাইট অন করলো এবং ওই বৃদ্ধাই বা কে ছিল? তারপর আমি আমার সব কাহিনী আমার আব্বুকে বললে তিনি একজন হুজুর নিয়ে আসেন। হুজুর আমাকে দেখে বলেন, 2টা জিন আমার ক্ষতি করতে চেয়েছিল এবং তারা নাকি আমার পেছনে আমার দেশের বাড়ি থেকেই লেগে আছে। তারপর থেকে তিনি একটা তাবিজ দেন এবং আল্লাহর অশেষ রহমতে এখনো ভালো আছি এবং সুস্থ আছি। এরপর আর কোনো সমস্যা হয়নি। রাসেল ভাই চেয়েছেন, আমি তার মতো করেই বলছি। হ্যালো রাসেল ভাই, আমার নাম মোশাররফ হোসেন হিমু। আমি চৌধুরীহাট
কোম্পানিগঞ্জ, নোয়াখালী থেকে লিখছি। এটা আমার দ্বিতীয়তম স্টোরি, কিন্তু আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার সাথে ঘটেনি, আমি দেখিনি। এটা আমাদের এলাকার একজন নাইট গার্ড তার কাছ থেকে শোনা। আমি আমাদের এলাকার বাজারে ব্যবসা করি, মানে যিনি আমাদের ঘটনাটা পাঠিয়েছেন তিনি ঠিক নাইট গার্ডের মতো করে বলছেন, এবং শেষে এক জায়গায় বলেছেন যে এই ঘটনাটার সত্যতা কতটুকু তা তিনি জানেন না, কিন্তু আমার কাছে ঘটনাটি খুব অদ্ভুত লেগেছে। যদি সত্যি হয় তাহলে আসলে অদ্ভুত। আমি শেয়ার করছি। আমি আমাদের এলাকার বাজারে ব্যবসা করি। তো আমাদের একটা নিয়ম বা মুদ্রাদোষ বলতে পারেন। দোষটি হচ্ছে রাত 12টার দিকে আমি এবং আমার আরো দুজন ফ্রেন্ড মিলে চায়ের দোকানে যাই এবং চায়ের দোকানে যাই এবং সেখানে চা খেতে বাজারে চায়ের দোকানে যাই। সেখানে অনেক সময় নাইট গার্ডরাও চা খেতে আসেন এবং তারা তখনই শুরু হয় বিভিন্ন রকম গল্প। যাই হোক, সেদিন রাতে আমরা গেলাম চা খেতে, রাত 12টার কি 12:30টার দিকে। আমরা দোকানদারকে চা অর্ডার করে বসে অপেক্ষা করছি চায়ের জন্য, কিন্তু লোকজন কম দেখে চাচা চুলা অফ করে দিয়েছিলেন, যার কারণে চায়ের পানি ঠান্ডা হয়ে যায়। চাচা আবার চায়ের পানি চুলায় উঠিয়ে আমাদের অপেক্ষা করতে বললেন। আমরা 3 জন বসে আছি, আমি, রাজু আর আমাদের রূপম ভাই। আমাদের এলাকার রাত 11টা থেকে শুরু করে বাজারের দোকানগুলো বন্ধ হতে শুরু করে এবং আস্তে আস্তে 12টার মধ্যেই বাজারে নেমে আসে নিস্তব্ধতা। সেদিনও বাজার খুব ঠান্ডা ছিল, যার কারণে দোকানদার চাচার দোকানে মানুষজন ছিল না। সে যাই হোক, আমরা 3 জন বসে কথা বলছি। তখন দোকানদার চাচার দোকানে একজন লোক ঢোকেন, তার গায়ে নাইট গার্ডের পোশাক পরিহিত। আমাদের বুঝতে অসুবিধা হলো না যে ইনি নতুন করে যোগ দেয়া একজন নতুন নাইট গার্ড। তো তিনিও বসে চায়ের অর্ডার করে অপেক্ষা করতে লাগলেন। আমরা 3 জন তার দিকে তাকিয়ে রইলাম। তাকানোর কারণটা হচ্ছে ওনার শরীরটা অনেক মোটা ছিল, যা বলা যেতে পারে দেখার মতো। তারপর উনি আমাদের সাথে কথা আরম্ভ করলেন। আমরাও সময় কাটানোর জন্য ওনাকে প্রশ্ন করতে লাগলাম, যেমন এর আগে কোথায় ছিলেন, সংসারে কে কে আছেন, ছেলে মেয়ে কয়টা, আপনার বেতন কত। এইসব নর্মাল কথাবার্তা চলতে লাগলো। আর এমন কথার মাঝেই আমরা কিভাবে যেন ভূত বিষয়টাই চলে যাই। আর সেদিন ওই নাইট গার্ডের মুখে শুনি একটি ভয়ঙ্কর গল্প, জীবনের গল্প। তিনি অবশ্য আমাদের বলতে চাচ্ছিলেন না, কিন্তু আমরাই জোর করে ওনার মুখ থেকে ঘটনাটি বের করলাম। আমি তার ভাষায় ঘটনাটি বলার চেষ্টা করছি। আমি তখন এই বাজার থেকে আরো ছোট একটা গ্রামের বাজারে কাজ করতাম, নাইট গার্ডের কাজ। বাজারের নাম প্রকাশ করলাম না। আমার সাথে আরো একজন ছিলেন, নাম ফারুক। সে পাহারা দিত বাজারের পূব মাথায় আর আমি ছিলাম পশ্চিমের মাথায়। আমি আমার পাহারা দেওয়ার জায়গাটার একটু বর্ণনা দেই। আমি বাজারের পশ্চিম পাশে যতগুলো দোকান আছে এগুলা আমার হেফাজতে থাকতো। বাজারের একদম শেষ মাথায় একটা মেইন রোড, যেটা বলা হয় আর কি, ঠিক তার 6 থেকে 7 হাত দূরে একটি 3 রাস্তার মাথা। এখানে রাস্তাটা একটা বাজারের দিকে আসছে, আরেকটা বাজার থেকে বাইরের দিকে, আর অন্যটা আড়াআড়ি করে অন্য একটা দিকে কোথাও গেছে, যা আমার জানা ছিল না। আমি 3 রাস্তার মাথার ঠিক পাশে একটা পুরনো ধরনের ঘর আছে, যেটা আগে কেউ একজন দোকান করত, তা বুঝতে অসুবিধা হলো না, কিন্তু এখন আর করছে না। মনে হয় 5-6 বছর এটার ভেতরে কেউ প্রবেশ করেনি, কিন্তু আমি মাঝে মাঝে এটার ভেতর প্রবেশ করতাম, কারণ এটার দরজা বলে কিছু ছিল না, ভেঙে গেছে বলা যায়। আমি প্রায় সময় ক্লান্ত হয়ে এই ঘরের ভেতরে এক কোণায় একটি কাঠের বেঞ্চ ছিল, সেটায় শুয়ে বিশ্রাম করতাম। তো আমি সেখানে কাজ নেয়ার 1 মাস পরের কথা। আমি রাতে পাহারা দিচ্ছিলাম বাজারের মাঝখান থেকে, প্রতি গলিতে লাইট মেরে চেক করছিলাম। তখন রাত 1টা থেকে 1:30 হবে। আমি প্রতিদিন বাসা থেকে আসার সময় কিছু নাস্তা নিয়ে আসতাম। আমার স্ত্রী সেটা একটা টিফিন করে দিত, টিফিন ক্যারিয়ারে দিত, এবং আমার ক্ষুধা একটু বেশি ছিল। সে যাই হোক, আমি নাস্তা আনতে পারলাম না, কারণ আমার বউ তার বাপের বাড়ি গিয়েছিলেন সেদিন সকালবেলা। আমার শাশুড়ির শরীরটা খারাপ ছিল বলে আমি ঠিক করেছিলাম যে বাজারে কিছু খেয়ে নেব, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম নাস্তা কেনার কথা। যাক সে কথা। এরপর আমি লাইট মেরে মেরে বাজারের মাঝখান থেকে আমার জায়গায় এসে বসলাম। আমার পেটে তখন প্রচন্ড ক্ষুধা। এরপর আমি 3 রাস্তার মোড়ের পাশে একটা ভ্যান গাড়ি ছিল, ওটায় গিয়ে বসলাম। বসেই আমি একটা সিগারেট ধরালাম। এরপর আমি বসে বসে
সিগারেটে টান দিতে থাকলাম। আর যখন সিগারেট শেষ হলো তখন শেষ টানটা দিয়ে ফেলে দিলাম। এরপর আমি অন্য মনস্ক হয়ে 3 রাস্তার মাথায় লাইটের আলো ফেললাম। আর আমি দেখলাম 3 রাস্তার ঠিক মাথায় কেউ যেন কিছু খাবার রেখে গেছে। বড় একটা বাসন কলা পাতা দিয়ে ঢাকা। আমি একটু একটু করে বুঝলাম যে কেউ একজন ভোগের খাবার এখানে রেখে গেছে। আর আমি ভোগের খাবার কি তা একটু ক্লিয়ার করি। গ্রামে হয়তো কেউ নতুন করে পাকা দালান করেছে, আর সেই দালান বা বাড়িতে যে অশরীরী কোনো আত্মা বা জিন যাতে সমস্যা না করতে পারে তার জন্য আত্মা বা জিনদের সন্তুষ্ট করার জন্য কিছু খাবার 3 রাস্তার মোড়ে রেখে আসতে হয়। এরপর গ্রামের লোকেদের ধারণা আত্মারা এসে সেগুলো খেয়ে সন্তুষ্ট হলে পরে আর কোনো সমস্যা হয় না। আমি বুঝলাম যে এটা ভোগের খাবার। তখন আমি মনে মনে বললাম যে এর কাছ থেকে যত দ্রুত সম্ভব প্রস্থান করো। কিন্তু আমার ক্ষুধার্ত পেট যেন তা মানতে রাজি না। এরপর যা হবার তাই হলো। ভাবলাম কি কি খাবার আছে এখানে একবার দেখে নেই, কিন্তু কোনো খাবারে আমি হাত লাগাবো না। আমি এগিয়ে লাইটের আলো মেরে খাবারের কাছে গিয়ে বসলাম এবং আর আস্তে আস্তে কলা পাতাটা সরালাম। দেখলাম এখানে যা যা আছে সবগুলো একসাথে যেন আমাকে বলছে ভোগ করো, ভোগ করো, ভোগ করো। থালায় একটা আস্ত মোরগ মাথা সহ ছিল, ইলিশ মাছের বড় বড় 2টো ভাজা করার টুকরো, 3টা সিদ্ধ ডিম, পোলাও এবং আরো কিছু ছিল যা এখন আমার মনে নেই। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, থালার পাশে একটা ছোট্ট বাটিতে কিছু একটা আছে যেটা আমি দূর থেকে দেখেনি। ওটা একটা লাল কাপড় দিয়ে ঢাকা ছিল। আমি সেদিকে তাকানোর সময় পেলাম না। আমি প্রায় হামলে পড়ে খেতে শুরু করলাম, একদম পুরো খাবারগুলো সাবার করে, মুরগির মাথাটা ছাড়া। এরপর লোভনীয় কিছু আশায় বাটির ওপর থেকে লাল কাপড়টা সরালাম। লাইটের আলোয় দেখলাম তাজা রক্ত দিয়ে ভর্তি করা একটা বাটি। কিন্তু সেই রক্ত কি মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা আমি বলতে পারবো না। আমি প্রায় আঁতকে উঠে বাটিটি লাথি দিয়ে ফেলে দেই এবং আবার গেলাম বাজারের মাঝখানে চেক করার জন্য। কোথাও কিছু নেই। একটু আগে যখন এসে ঘুরে গেলাম তখন দেখলাম কয়েকটা কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। এখন সেই কুকুরগুলো নেই। পুরো বাজার কেমন অসাধারণ নীরবতা পালন করছে। আমি তো অবাকই হলাম, কিন্তু তখনও আমি চিন্তা করিনি যে আমার সাথে কিছু একটা ঘটতে চলেছে। আমি পুরো মাঝ বাজারের মধ্য থেকে চেক করে আবার আমার জায়গায় ফিরে আসলাম। সেই পুরনো ভাঙা ঘরটার কাছে এসে বসলাম। আমার অনেক দিনের অভ্যাস ভালো খাওয়া দাওয়ার পর একটু শুয়ে থাকা। আমার শরীরটাও কেমন অসাড় লাগছিল, তাই ঘরটার ভেতর প্রবেশ করে পুরনো বেঞ্চটা একটু ঝাড় দিয়ে শুয়ে পড়লাম তার উপর। যখন আমি জেগে উঠি তখন উঠে বসলাম, বুঝলাম বাইরে 2টো কুকুর ঝগড়া করছে আর তাদের হিংস্র ডাকে আমার ঘুম উড়ে গেছে। আমি বাইরে যাওয়ার জন্য আমার জুতা খুঁজে নিচ্ছিলাম, কিন্তু অন্ধকারে আমি আমার জুতা জোড়া পাচ্ছিলাম না। তাই হাতড়ে লাইটটা খুঁজতে লাগলাম। লাইট যখন পেলাম তখন লাইটের সুইচ অন করে বুঝলাম লাইট আমার জ্বলা বন্ধ করে দিয়েছে। একটু অবাক হলাম, কারণ আমি আজ 1 মাসের মতো এখানে কাজ করছি, কোনোদিন দেখিনি যে লাইটটা প্রবলেম করছে। আজ কি হলো? এদিকে বাইরের পরিবেশটাও একটু একটু করে গরম হতে থাকে। প্রথমে শুনলাম 2টা কুকুর, এরপর 3টা, এরপর 4টা, আর তাদের হিংস্রতা যেন ধীরে ধীরে বাড়তে লাগলো কুকুরের সংখ্যা। আমি বাইরে যাওয়ার সাহস হারিয়ে ফেললাম। আমি চুপ করে ঘরের এক কোনায় গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর পরিবেশ একটু ঠান্ডা হয়, আর আমি ঘরের ভেতর থেকে না বেরিয়ে বেড়ার ফাঁক দিয়ে উকি দিয়ে এগিয়ে গেলাম। একটা ফুটো দিয়ে হালকা একটা আলো আসছিল, আর সেই ফুটো দিয়ে আমি উঁকি দিলাম। সাথে সাথে আমার চোখে এলো বড় টকটকে লাল একটা চোখ বাইরে থেকে উকি দেওয়ার চেষ্টা করছে। আমি ভয়ে প্রায় ছিটকে সরে এলাম কয়েক হাত দূরে, কারণ ওই চোখটাকে ঠিক চোখ বলা যায় না। আমি যা দেখলাম তা হলো চোখের মতোই, কিন্তু সে চোখে কোনো কিছু ছিল না। না ছিল চোখের মণি, না ছিল চোখের ভ্রু মানে পাপড়ি, আর কিছুই ছিল না। আমি প্রায় ভয়ে কাঠ হয়ে গেলাম। আমার হাত পা চোখ কান শরীরের সব অঙ্গ যেন একসাথে কাঠ হয়ে গেছে। আমি কিছুই করতে পারছিলাম না। আমার সামনে যা হচ্ছে তাই দেখছি, যে শব্দ হচ্ছে তাই শুনছি, কিন্তু আমার চোখ কান এবং গলা কোনোটাই আমার নিয়ন্ত্রণে ছিল না। এভাবে আমি দাঁড়িয়ে রইলাম কয়েক মিনিট। এরপর আমি অনুভব করলাম শুধু একটা চোখ না, হাজার হাজার চোখ আমাকে উকি দিয়ে দেখার চেষ্টা করছে। আমি আরো কাঠ হয়ে গেলাম। এরপর
আমি একটা শব্দ শুনলাম। শব্দটি মনে হচ্ছে দূর থেকে কোনো বৃদ্ধ মানুষ একটা লাঠি হাতে ঠক 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 করে এগিয়ে আসছে। লাঠির আওয়াজ এবং বাজারের বাইরে রাস্তা ধরে এগিয়ে আসতে থাকে। আমি কান খাড়া করে শুনতে থাকলাম। এরপর লাঠির আওয়াজ ঠিক 3 রাস্তার মাথায় এসে থেমে গেল। এরপর শুনলাম ঘরের চারপাশ থেকে কিছু প্রাণী ছুটে গেল রাস্তার মাথায়। পরের আওয়াজটা যেন একজন গম্ভীর কণ্ঠে তার দলকে কিছু একটা আদেশ দিচ্ছে। এরপরের ঘটনা আরো ভয়ঙ্কর। প্রাণীগুলো ঘরের চারপাশে চক্রাকারে ঘুরতে লাগলো। এই প্রথম আমি প্রাণীগুলোকে দেখলাম যে ঘরের দরজা দিয়ে, কারণ ঘরের দরজা বলতে কিছু ছিল না। একটা কথা আমি বুঝিনি, সেটা হলো ওই পুরনো ঘরের দরজা বলতে কিছু ছিল না, কিন্তু প্রাণীগুলো আমাকে আক্রমণ করার জন্য দরজা দিয়ে প্রবেশ করছে না। প্রাণীগুলো দেখে আমার গলা শুকিয়ে গেল। তখন তারা দেখতে অনেকটা ক্যাঙ্গারুর মতো ছিল পেছনের অংশটা, এবং আর সামনের অংশ হচ্ছে পাগল উন্মাদ কুকুরের মতো। তাদের চোখ টকটকে লাল, সেই চোখে কোনো রকমের মনি দেখা যাচ্ছে না। তাদের হা করা মুখ দিয়ে লম্বা জিভ বেরিয়ে এসেছে, আর সেই জিভ বেয়ে বেয়ে লালা গড়িয়ে পড়ছে। কুকুরের মতো হিংস্র ডাক, আর সেই ডাকের সাথে ভয়ঙ্কর সব দাঁত। এমন প্রাণী আমি মনে হয় যে জাহান্নামের বাসিন্দা। এরপর ওরা কিছুক্ষণ চারপাশে ঘুরে সবগুলো একসাথে ঝাঁপিয়ে পড়লো ঘরের ওপর। মনে হচ্ছে ঘরটাই যেন প্লাস্টিকের মতো দুমড়ে মুচড়ে দেবে। ওপরে কিছু টিনের পেরেক ঠাস ঠাস করে উঠে গেল। কিছু জায়গায় ওদের আক্রমণ টিন বেঁকে গেছে। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেলাম। পরের আগ মুহূর্ত দেখলাম ঘরের বাইরে আলো। মনে হলো আমার জান নিতে কেউ এসে গেছে। এক মুহূর্তের জন্য মনে হলো এটাই মৃত্যু। পরের দিন আমাকে ওই পুরনো ঘর থেকে সেন্সলেস অবস্থায় উদ্ধার করা হয়। আমার বিশ্বাস আল্লাহর রহমতে কেউ একজন আমাকে রক্ষা করেছিলেন। তা না হলে ওই প্রাণীদের চোখেও হয়তো যে হিংস্রতা দেখেছিলাম তাতে আমার জিন্দা রেখে যাওয়া একটা অসম্ভব ব্যাপার। পরে আমি সুস্থ হলে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে ওই রাতে পুরো ঘরটায় কি হয়েছিল। আমি কাউ কিছু বললাম না, শুধু বললাম আমার শরীর খারাপ করছিল, তাই ওখানে গিয়ে বিশ্রাম নিতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যাই। পরে আমি চাকরিটা ছেড়ে দিয়ে ঢাকায় চলে গেলাম। এরপরে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি আবারও লিখছেন যে রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা, আমার শোনা একটা কাহিনী। কতটুকু মিথ্যা কতটুকু সত্য জানি না।